আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা পেজ আসছে ঠিক না? জি স্যার। তো সবাই মনোযোগ দিয়ে বুঝেন, এই কাজগুলা অনেক জায়গায় লাগবে। হ্যাঁ, অনেক জায়গায় লাগবে, বেসিক খুব স্ট্রং করবে আপনাদের। এখানে কিছু সম্পর্ক দেয়া আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। জুলের সাথে আর্গের সম্পর্ক, ক্যালোরির সাথে জুলের সম্পর্ক, জুলের সাথে ক্যালোরি সম্পর্ক, লিটার এটিএম এর সাথে জুলের সম্পর্ক। তো যে কাজটা করবেন মুখস্থ করে ফেলবেন, একদম ঠাড়া মুখস্থ, যে কার সাথে কি সম্পর্ক, এগুলো হচ্ছে কনভার্ট করতে খুবই খুবই কাজে দিবে। এখন দেখেন, আমরা সবাই জানি আর এর ভ্যালু এসআই তে H.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, জানি না সবাই? জানি তো নাকি? জি স্যার। এখন দেখেন, এই যে ভেতরে তাকান, এই যে জুল, এখানে হচ্ছে জুল। হ্যাঁ, এই জুলে থেকে আর্গে গেছে। তো জুলে থেকে আর্গে কিভাবে গেছে? এই যে সূত্র, 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। তার মানে আর এর ভ্যালুও কি করা যায়? কনভার্ট করা যায়। এই আর এর ভ্যালু কনভার্ট করে দিছে। আর এর ভ্যালু ছিল জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, ওইখান থেকেই 10⁷ আসছে, আর্গে চলে গেছে। তারপরে এই যে জুল থেকে ক্যালোরিতে গেছে, গুণ করে দিলে 1.987 হয়। তো এখানে আর এর ভ্যালু কয়টা দেখতেছেন? এখানে আর এর ভ্যালু কয়টা? অনেকগুলা স্যার। ওই তো অনেকগুলো, কয় তিনটা আর মাত্র। এখানে কয়টা আর? ও স্যার, তিনটা স্যার। চারটা আর। একটা, দুইটা, তিনটা, একটা তো চারটা, এসআই এর, ছয়টা। এসআই দিয়ে তো সবগুলাকে কনভার্ট করছি। চারটা আর, ওকে। এই জি দেখেন স্যার। চারটা। তো আমরা যে ম্যাথ গুলা করছি না, এই ম্যাথ গুলাতে এককের সমস্যা শুধু এই জায়গাতেই। মানে একক গুলা তাপমাত্রার উপরে নির্ভর করে না, বিক্রিয়ার হার ধ্রুবকের উপর নির্ভর করবে না। আবারও বলতেছি, কারণ কি? কারণ K1 K2 দুই ব্যক্তি, T1 T2 দুই ব্যক্তি, ওদের একক কাটাকাটি চলে যায়। তার মানে ওদের একক পুরো হোল বড় সূত্রে কোনো প্রভাব ফেলবে না। প্রভাব ফেলে আর আর এ। এখন কথা হচ্ছে, আর এর ভ্যালু মাঝে মধ্যে দিয়ে দেয় কোশ্চেনে। মনে করেন কোশ্চেনে আর এর ভ্যালু স্যার যদি ভালো হয় দিয়ে দিতে পারে। এখন আর এর যদি একটা আননোন ভ্যালু দিয়ে দেয় না, ধরেন এইগুলা যদি না জানেন, ক্যালোরি বা হ্যান ত্যান যদি না জানেন, তখন সক্রিয়ণ শক্তির একক কি হবে না হবে ঝামেলা পড়তে পারেন। তো এখানে লিখে দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে, আর এর ভ্যালু এখানে কয়টা লেখা? 1 2 3, আচ্ছা চারটাই লেখা। তো আর এর ভ্যালু চারটা, সক্রিয়ণ শক্তিও আসতে পারে কত এককে? চারটা এককে আসতে পারে, ওকে। তার মানে আমরা তো সত্যি কথা বলতে এই ম্যাথ গুলো সব 8.314 এটা দিয়ে আসে, বাকিগুলো এতটা আসে না। তাও শিখে রাখেন। আর এখানে কি করা হয়েছে বলেন, একটা ম্যাথ দেওয়া হয়েছে, এই ম্যাথটা সব এককে করা হয়েছে। কথা হচ্ছেন, T1 T2 K1 K2 সক্রিয়ণ শক্তি বের করা হয়েছে সব এককে। জুলে বের করা হয়েছে, আর্গে বের করা হয়েছে, ক্যালোরিতে বের করা হয়েছে, লিটারে বের করা হয়েছে। পরে এগুলাতে কিলোতে নেওয়া হয়েছে, মানে জুল থেকে কিলো জুল নেওয়া হয়েছে, আর্গ থেকে কিলো আর্গ নেওয়া হয়েছে, ক্যালোরি থেকে কিলো ক্যালোরি নেওয়া হয়েছে, তারপরে লিটার এটিএম থেকে মানে কিলো লিটার এটিএম এ নেওয়া হয়েছে। এই ম্যাথ গুলা, তারপরে এই যে ম্যাথটা আর কি প্রত্যেকটা এককে করা হয়েছে আর কি। যে তো আপনাদের আরামের কাজ করে দিছি। বুঝতে পারছেন এটা, নাকি কারো কোনো সমস্যা আছে? বলেন। এগুলাতে কারো কোনো সমস্যা আছে? হুম, কথা বলে না কেন? এই, কথা বলেন, এগুলাতে কারো কোনো সমস্যা আছে? না না স্যার। স্যার।
আচ্ছা, আগামী ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আপনাদের এই কোচিং এ বসে ক্লাস শুরু হবে এটা কেউ বলে নাই না? আচ্ছা, আপনাদের যদি মনে করেন যে এই পরের ক্লাস থেকে যদি কোচিং এ ক্লাস শুরু করতে পারবেন তো? জি স্যার। না স্যার। কেন, আপনারা না ভোট দিছেন যে কোচিং এ এসে ক্লাস করতে চান? গতকালকে আমাদের মিটিং হয়েছে বুঝছেন তো, মিটিং এ সবাই হচ্ছে কথাবার্তা বলা হইলো। তো সবাই বলতেছে সবকিছু তো স্বাভাবিক হয়ে গেছে। তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে তো। হ্যাঁ স্যার, একটা না স্যার, একটা রিভিশন দিয়ে নিয়েন স্যার, খোলার পরে। মানে বুঝি নাই, কোন কোন সময় রিভিশন? যখন যখন কোচিংটা খুলবো তখন। ও হ্যাঁ, আচ্ছা, ওই টপিকে পরে আসতেছি, বুঝছি আপনার কথা। তো সবাই আর কি বলতেছে যে সবাই সব পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেছে, সবাই তো আগের মতো লাইফ লিড করতেছে। তো আর আপনারা অনেকে কোচিং এ এসে পড়তে চান, তো মিটিং এ হইলো আমরা এই মাসটা দেখি, মানে আপনাদের এই মাসটা দেখা হবে। এই মাসে তো প্রায় আরো 20 দিনের মতো আছে। তো 20 দিন বা আরো 30 দিন হইতে পারে, ধরেন আরো 1 মাস চলবে এভাবে। ধরেন আগামী মাসের 10 তারিখ পর্যন্ত চলতে পারে। তো এরপরে মেবি কোচিং এ শিফট হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো বা সরকার থেকে ঘোষণা দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে সবকিছু খুলে দেওয়া হইলো। আর আপনাদের কলেজ থেকে কোনো কিছু জানানো হয়েছে যে কবে কলেজ খুলবে, কি আসে এই বিষয়ে? স্যার, আমার কলেজ তো স্যার মাঝখান দিয়ে খুলছিল, বলছিল 50 মার্কের অনলাইন এক্সাম নিব। 3-4 দিন ক্লাস করার পর স্যার আর খুঁজে পাই না কলেজে। বুঝছি। তো যাই হোক, কোচিং এ বসে ক্লাস করলে ভালোই হবে, খারাপ হবে না। এখন তো সবই তো নর্মাল হয়ে গেছে রাস্তাঘাটে। তো আপনারা রাস্তাঘাটে তো বের হন নাকি সবাই? স্যার হই স্যার, মাঝে মধ্যে স্যার। সবাই বের হয়, আগে বের হইতাম না আমি, এখন আমিও বের হই। আচ্ছা, তো এটা পরের বিষয়। এটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী যদি দেখা যায় যে বর্তমানে চলতেছে অবস্থা আরো ঢিলে হচ্ছে, সরকার আরো মানে ছেড়ে দিতেছে সব, তখন কোচিং এ যাওয়ার একটা সম্ভাবনা আছে আর কি। ওইটাই আর কি মিটিং আর কি সবাই একটু আলোচনা করছে আর কি। আর সিফাত যেটা বললেন এগুলা আর কি, এই যে পরবর্তীতে, আচ্ছা, পরবর্তীতে যে জিনিসটা করা হবে সেটা আমি বলি আপনাদের। আপনারা যারা অনলাইনে পড়ছেন এই 2 মাসের মতো, তাদেরকে নিয়ে আলাদা ব্যাচ হবে। এটা হচ্ছে প্রথম কথা। আপনাদের আগে ওই যে S1 ব্যাচ, অনলাইনে তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে S1 ব্যাচ থেকে 50%, আর হচ্ছে S3 ব্যাচ থেকে ধরেন 50%, আর ওই বাকি ব্যাচ থেকে একজন দুজন করে। তো আপনারা যারা S1 থেকে আসছেন, যারা S3 থেকে যারা অনলাইনে পড়ছেন, মোট কথা যে কে কোন ব্যাচ এটা বাদ, যারা অনলাইনে পড়ছেন তাদেরকে নিয়ে আলাদা একটা ব্যাচ হবে। আর বাকি যারা আছে তাদেরকে আলাদা করে ব্যাচ হবে। তো এই ব্যাচ হওয়ার পরে আপনাদের পড়ার সিলেবাস হবে অন্যরকম, তাদের পড়ার সিলেবাস হবে অন্যরকম। আর একটা কথা হচ্ছে, যারা অনলাইনে পড়ছেন তাদেরকে যা পড়ানো হয়েছে, এই যে 2 মাসে যা পড়ানো হয়েছে, এই জিনিসটা মানে যেমন আমি 4th চ্যাপ্টার সম্পূর্ণ পড়াইছি, কিছু বাকি আছে, এনথালপি পরে করাবো, কোচিং এ করাবো, বা ফিজিক্স যতটুকু করানো হয়েছে বা ম্যাথ যতটুকু করা হয়েছে, এই জিনিসটার উপরে আপনাদের যখন কোচিং এ বসবেন তখন আমরা কিছু ক্লাস দিব। কিছু ক্লাস দিব। ক্লাসগুলো থাকবে এরকম যে 2-3টা ক্লাস এই চ্যাপ্টারের উপরে, মানে যার যত সমস্যা আছে, মানে অবশ্যই আপনারা অনলাইনে ক্লাস করছেন, আপনাদের সবার কাছে লেকচার আছে, আপনারা সবাই পড়ছেন, তো যার যত সমস্যা আছে, যার যত গ্যাপ আছে, সব আমরা এই 2-3-4টা মানে যে কটা ক্লাস লাগে আর কি, মানে আমরা এই ক্লাসগুলোতে শেষ করে দিব। মানে এই চ্যাপ্টারের উপরে ওভারভিউ ক্লাস কোচিং এ পাবেন, মানে একদম ফিজিক্যালি ক্লাস পাবেন আর কি, কোচিং এ বসে। বুঝছেন তো কথা? এই কথা বুঝছেন? এটা করলে কেমন হয় বলেন, নাকি ক্লাসই দিব না বলেন? এই কথা শুনেন না? জি স্যার, ভালো হয় স্যার। এক দেড় মাস স্যার অনলাইন বুঝি নাই, জোরে বলেন। যারা 1-1.5 মাস
যারা 1-1.5 মাস করছে, অর্ধেক কোর্স করছে। অর্ধেক কোর্স করতে বা এটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড বিষয়, কারণ হচ্ছে এখানে যে কি ঝামেলার মধ্যে পড়বে যারা পড়ে নাই, কথা বুঝছেন? মানে যারা এই যে ফাঁকিবাজি করছে, পড়াশোনা করে নাই, মানে নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এখন অব্দি, এদেরকে নিয়ে মানে আমি জানি না, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা 3 মাসে শেষ করে দিই সেকেন্ড ইয়ার। হ্যাঁ, আমরা এই যে আপনাদের সেকেন্ড ইয়ার তো 3 মাসে কোর্স করাই দিই। তো আমরা হচ্ছে খুব স্পিডে পড়াইতে পারি, খুব স্লো পড়াইতে পারি, সময় অনুযায়ী আমরা পড়াই, ঠিক আছে? এখন দেখেন, কলেজ যদি খুলে দেয়, সব সেকেন্ড ইয়ার উঠে গেছেন, এখন কিন্তু সেকেন্ড ইয়ার সময় অলরেডি পার করে ফেলতেছেন। সেকেন্ড ইয়ার উঠে গেছেন মানে সেকেন্ড ইয়ারের অর্ধেক সময় শেষ, বলতে গেলে সেকেন্ড ইয়ারের অর্ধেক সময় শেষ। এখন অর্ধেক সময় যদি এই দেখেন আপনারা, এই যে 5 এর এই যে পিএসসি জেএসসি বাতিল করে তাদের 6 আর 9-এ উঠাই দিতেছে, কথা বুঝছেন? কিন্তু 5 এর আর 8 এর পিএসসি জেএসসি বাতিল করে 6 আর 8 9-এ উঠাই দিতেছে, তারপরেও তারা সেশন বাড়াবে না, এমন একটা কথা আর কি। মানে সেশন বাড়াবে না আর কি, একটা ফাইনাল পরীক্ষা নিবে, মানে ডিসেম্বর বা জানুয়ারি যখনই খুলুক, 5-এর একটা ফাইনাল পরীক্ষা হবে, 8-এর একটা ফাইনাল পরীক্ষা হবে। তো ওই ফাইনাল পরীক্ষায় পাশের উপর ভিত্তি করে তাদের পরবর্তী ক্লাস উঠাই দিবে, তাও সেশন বাড়াবে না সরকার, কারণ সেশন বাড়াইলে বিশাল লস, এটা সরকার করতে চাবে না, সময় একটু বাড়ায় হইলেও ব্যাচ পার করবে। তো এখন এই যে করোনা শেষ হওয়ার পর কলেজগুলো খুললে সাথে সাথে প্রি টেস্ট, সময় কম, তো এখন এমনিতে তারা অনলাইনে পড়ে নাই, গেল একটা, সময় কম, সিলেবাস বড়, কথা বুঝছেন? আপনাদের যেটা হবে যারা অনলাইনে পড়তেছেন তাদের জন্য কোনো মানে কোনো সমস্যাই নাই, সিলেবাস একদম নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে। এবার সরকার যেদিন মনে চায় সেদিন টেস্ট পরীক্ষা দেখ, কারণ সময়ের সাথে সাথে আপনি পড়ছেন, সময়গুলো নষ্ট করেন নাই। কিন্তু যারা সময় নষ্ট করছে, এদের সমস্যাটা কি হবে? আগের পড়া যা পড়ছে তা তো ভুলবেই, আগে যা পড়াইছি তা তো ভুলবেই। নাম্বার 2, সময় কম। নাম্বার 3, সিলেবাস বড়। এখন এইগুলা পরবর্তীতে কেমনে কি করবে, এগুলা মিটিং করতে হবে, মিটিং ছাড়া আইএলসির সাথে মিটিং করে বসে তারপরে এগুলা সমাধান করতে হবে, ঠিক আছে? কিন্তু এরা ধরে রাখেন যে যারা পড়ে নাই, ফাঁকিবাজি করছে, এরা একটা বিপদে পড়বে কনফার্ম, মানে নিজেদের উপর অনেক ঝুঁকি যাবে, সোজা বাংলায় বলতে গেলে। স্যার আমি কোন দলে স্যার? আপনারা জানেন, নিজেরা জানেন কোন দলে, জানি না কেন। আপনাদের স্যার অনলাইনে তো অনেক মোটামুটি মোটামুটি অনেকেই সিরিয়াস ভাবে পড়ছেন। স্যার আমি তো আপনাদের এক্সাম 60-40 গুলা, পড়ছি স্যার। আপনাদের এই যে এক্সাম গুলা যে নেওয়া অনলাইনে যে যতগুলো এক্সাম হয়েছে, মোটামুটি কি খারাপ হয়েছে? আমার তো মনে হয় ভালোই হয়েছে, অন্তত পক্ষে মোটামুটি পড়া হয়েছে তো নাকি? জি স্যার, অনেকগুলোই তো এক্সাম দিয়েছি স্যার। পড়েন পড়েন, পড়াশোনা অনেক বড় বিষয়, অনেক পড়তে হয়। আচ্ছা দেখেন, বোর্ডে তাকান সবাই, এখন এই জিনিসটা পড়াবো। এই জিনিসটা হচ্ছে ধরে রাখতে পারেন বোর্ডে আসবে না, আসলে এডমিশনে আসবে, ওকে? এটা এফ, এফ দিয়ে কি বোঝায়? এফ দিয়ে বোঝায় মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর। মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর, একটু পর প্র্যাকটিক্যালি বুঝবো জিনিসটা। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু ই মাইনাস ই এ বাই আর টি, ওকে? তো গত ক্লাসে, রেকর্ড ক্লাসে বলে দিছিলাম যে এই সূত্রের জন্য 27 ডিগ্রি তাপমাত্রায়, এই সূত্রের জন্য 27 ডিগ্রি তাপমাত্রায় সক্রিয় শক্তির মান হচ্ছে 50। আর আমাদের এই যে বড় সূত্র যেটা আছে K1 K2 T1 T2, ওই সূত্রের জন্য হচ্ছে 55, কারণ ওই বড় সূত্রটা হচ্ছে বিক্রিয়ার জন্য, আর এই সূত্রটা হচ্ছে অণুর জন্য। তো পরীক্ষালব্ধ অণুর জন্য 27 ডিগ্রি তাপমাত্রায় সক্রিয় শক্তি 50, আর বিক্রিয়ার জন্য হচ্ছে 55। এখন এই বোর্ডে যেটা দেখতেছেন, এটা ম্যাথ আছে, হ্যাঁ এটা ম্যাথ আমাকে করতে হবে। তো প্রত্যেকে একটু ম্যাথ গুলা আমারই করে দিতে হবে। আপনারা একটু ম্যাথটা করেন, হ্যাঁ আমি টেম্পারেচার দিতেছি। আপনারা 27 আর 37 জন্য এফ এর ভ্যালু বের করেন, দুইটা প্রত্যেকে। 27 আর 37 এর জন্য মানে এফ এর ভ্যালু বের করেন আপনি প্রত্যেকে, দ্রুত করবেন।
এখানে একটু থিওরি আছে, থিওরি বুঝতে হবে। প্রথমটা কত আসছে? আচ্ছা, প্রথমটা তো 27,300। ক্যালকুলেটর আমারটা কোথায় গেছে? এই ভ্যালুটা বলেন তো। ভ্যালুটা কত আসে? 1.9। একবারই করে ফেলি। 1.9 ইন্টু 10⁻⁻৯। বুঝছেন তো সবাই? আচ্ছা, এটা কেটে লেখা যায় না? 19 ইন্টু 10⁻⁻10। তারপরে 19/10⁻10 লেখা যায় না? লেখা যায় কি না? লেখা যায়? আবার বুঝেন, আমরা সক্রিয় শক্তি 50 মুখস্থ ভ্যালু, আর এর ভ্যালু 8.314 10⁻³ নিতে হবে। কারণ কি, উপরে একটা কিলো জুলে আছে। এটা যদি কিলো জুলে থাকে, আর এর ভ্যালু কি নিতে হবে? কিলো জুল মোল ইনভার্সন নিতে হবে। তো মানে কিলো জুল মোল ইনভার্সন, কেলভিন ইনভার্সন, আর এটা হচ্ছে টেম্পারেচার। এখন এতটুকু লিখছেন তো, এতটুকু বুঝছেন তো? এর একটা বাংলা কথা লিখতেছি, সবাই খেয়াল করেন। 300 কেলভিন তাপমাত্রায় মার্কারেও খালি 10⁻10টি অণুর মধ্যে 19টি অণু ওই পরিমাণ সক্রিয় শক্তি পেয়ে বিক্রিয়ায় অংশ নেয়। কথা বুঝছেন? হ্যাঁ, এই যে নিচে যে ফরম্যাটটা আনছি না, এটা হচ্ছে আমরা ইচ্ছা করে লিখছি, মানে আমাদের নিজের সাজানোর জন্য। মানে আমরা নিচে একটা কথা তুলনা করার জন্য, মানে 10⁻10, মানে একটা তুলনার জন্য জাস্ট 10⁻10টা আনছি, মানে তুলনা করা যায় এই কারণে। তো আমরা 25 50 বসাইলাম, আর বসাইলাম, কি বসাইলাম, তাহলে এটা আসলো। পরে আমরা একটা ভগ্নাংশ টাইপ বানানোর জন্য এই কাজটা করছি। তো এখন কথাটা সব মনোযোগ দিয়ে বুঝছেন। আমরা এইটার কথা কি বলছি, যে মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর, মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর এফ, মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর হচ্ছে এফ। এখন গত ক্লাসে আমরা এই সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ লিখছিলাম। যে একটা সূত্র ছিল না, কে ইকুয়ালস টু পি জেড ই টু দি পাওয়ার মাইনাস ই কে বাই আর। এখানে বলছিলাম কি হচ্ছে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর, সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ ফ্যাক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে মূলত এই কাজ কেন করতে হয়, এটা কেন দিছে, এটা খায় না মাথায় দেয়। মূলত এটা বোর্ডে আসবে না, কিন্তু এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা সূক্ষ্ম বেসিক আছে এর মধ্যে। তো বেসিকটা কিভাবে করতে হয় আমরা একটু বামে দেখি। এটা তো বললাম 27-এর জন্য, 37-এর জন্য বলি।
আপনারা ক্যালকুলেশন ঠিক আছে নাকি দেখে বলেন তো। এখানে কত আসে 36.3 কি কম যাই হোক এটাই লিখবো। কত আসে দেখেন তো পরে বলে দেব। 3.72 into 10 to the power 9. 3.72 আমি কিন্তু ভ্যালুটা বেশি হবে 3.72 into 10 inverse 9 তাহলে এটা হয় 37 into 10 to the power minus 10 অর্থাৎ 37 equals to 10 to the power 10। এখন সবাই একটু বুঝেন, হ্যাঁ এখানে মারাত্মক একটা কোশ্চেনের কথা বলবো। দেখেন এই দুইটা দিকে তাকান, এই দেখেন ওর ওর দিকে তাকান আর ওর দিকে তাকান, দেখেন একটা কিছু দেখতে পাচ্ছেন সবাই সবাই ফলো করেন। এটা থেকে অন্য একটা জিনিস লিংক আপ করবো। দেখেন এখানে 10 to the power 10 থেকে 19টা আসছে আর এখানে 10 to the power 10 থেকে 37টা আসছে, মানে কি প্রায় দ্বিগুণ। কথা বুঝেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এখানে ছিল 27 ডিগ্রি, এখানে হইছে 10 ডিগ্রি বাড়াইছি, তার মানে এখানে হচ্ছে 19টা অণু 10 to the power 10 থেকে, আর এখানে হচ্ছে 10 to the power 10 থেকে 37টা, মানে প্রায় দ্বিগুণ। এখন দেখেন আমরা প্রত্যেকে একটা কথা পড়ছিলাম যে তাপমাত্রা যদি 10 ডিগ্রি বাড়ায় তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কি হয়, দ্বিগুণ হয় না? আমরা সবাই গত ক্লাসে পড়ছি একটা, তাপমাত্রা যদি 10 ডিগ্রি বাড়ায় বিক্রিয়ার হার ধ্রুবক কি হয়, দ্বিগুণ হয়। মূলত এই হার ধ্রুবকের কনসেপ্টটা এখান থেকেই আসছে। এই হার ধ্রুবকের কনসেপ্টটা যে দ্বিগুণ হয়, মানে আমরা যদি ভেতরে চিন্তা করি, মানে একদম রিয়াকশন চিন্তা করি, তাহলে যে জিনিসটা হয় কথা বুঝেন। আমরা তো একটা পাত্রে বিক্রিয়া করি, পাত্রের মধ্যে তো বিক্রিয়ক থাকে, পরে উৎপাদে কনভার্ট হয়, কিন্তু কথা হচ্ছে পাত্রটা নিলাম, বিক্রিয়ক গুলার ভেতরে অণু থাকে, গিরগিটির অণু থাকে। এখন সেই বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হয়, এটার কারণ কি? কারণ ওই বিক্রিয়ক গুলার মধ্যে যে অণু আছে সেই অণুর সক্রিয়ণ শক্তি আছে। সক্রিয়ণ শক্তি মানে কি? একটা বিক্রিয়ক যে এনার্জির বলে উৎপাদে কনভার্ট হয় সেটাই সক্রিয়ণ শক্তি। এখন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একদম এক্সপেরিমেন্টাল কথাবার্তা, মানে মানে হচ্ছে ল্যাবের কথাবার্তাটা কি? যেমন হচ্ছে গত ক্লাসে একটা কথা বলছিলাম যে এই সূত্রে ই হচ্ছে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। কথা বুঝেন, ভগ্নাংশ কথাটা বলতে কি বোঝায়? ভগ্নাংশ জিনিসটা কিন্তু এরকম যে ধরেন একটা সিস্টেম আছে, সিস্টেমে হচ্ছে ধরেন 1 লাখ মানুষ আছে, ধরেন এর থেকে আমি 5 জন বললাম, তো 5/1 লাখ মানে ভগ্নাংশটাই। তো এখানে যে কথাটা আসছে সেটা হচ্ছে যে একটা সিস্টেমে যদি 10 to the power 10 টি অণু ধরলাম, 10 to the power 10 মানে বুঝেন কোটি ছাড়া যাবে, তো এতগুলা যদি অণু থাকে আর তাপমাত্রা যদি 300 কেলভিন হয়, তাপমাত্রা 300 কেলভিন আর অণু যদি এতগুলা হয়, তাহলে এই অণু থেকে সামান্য 19টা অণু যাদের সক্রিয়ণ শক্তি হবে কত, 50। কথা বুঝছেন? 10 to the power 10 থেকে 300 কেলভিন তাপমাত্রায় 19টা অণু পাওয়া গেছে যাদের সক্রিয়ণ শক্তি কি 50। এখন আমি যদি টেম্পারেচার 10 গুণ 10 ডিগ্রি বাড়ায় দিই, আগে ছিল 27, এখন করলাম 37, টেম্পারেচার যদি আমি 10 ডিগ্রি বাড়াই তাহলে কি দেখা যাচ্ছে, মানে আগে যদি 19টা অণু ওই সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হতো, এখন দেখা যেতেছে প্রায় দ্বিগুণ সংখ্যক অণু ওই সক্রিয়ণ শক্তি পাচ্ছে। মূলত আগে তো 19টা অণু এই সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হইলো, পরবর্তীতে 10 ডিগ্রি বাড়াইলাম, অণুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। মূলত এই অণুর সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণেই বিক্রিয়ার হার ধ্রুবক কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। কথা বুঝছেন? তো পরীক্ষায় তো বোর্ডে আসলে এটা আসবে, এডমিশনে আসলে এটাও আসতে পারে, বলা যায় না। এটা নতুন, এই জিনিসটা একদম নতুন হয়েছে, আগে বেশি নাই। মানে অণুর ভগ্নাংশ ফ্যাক্টর দিয়েও যে দ্বিগুণ বানানো যায়, দেখেন এটাও দ্বিগুণ করতে পারবেন না আপনি। এখন আমি যদি এটাকে বলি f1, এটাকে বলি যদি f2, এখন ম্যাথ করে ফেলতেছি, দেখেন এটা যদি f1 হয় আর এটা যদি f2 হয়, তাহলে দেখেন কি আসতেছে, ভাগ দিয়ে দেন, f2 equals to 2f1। যেমন এখানে k2 equals to কি 2k1, ঠিক সেমভাবে এখানে f2 equals to 2f1 আসবে। বুঝছেন কিনা বলেন? বুঝছেন?
কথা বলে, আচ্ছা আপনারা কি এই যে আরো যারা ক্লাস নেয় এটা কি কথা বলেন না, নাকি বোর্ডে শুধু পড়াইতেই থাকে আর আপনারা শুধু গিলতেই থাকেন? আচ্ছা বোর্ডে যে এতক্ষণ লিখলাম এগুলো দেখেন নাই? জি স্যার, হ্যাঁ, দেখছি তো। দেখছি তো স্যার। তাহলে হ্যাঁ বলেন না স্যার। কেন? ইসমাইল বলেন, কি বলবেন? না স্যার, কিছু না স্যার। বুঝছেন? জি স্যার, বুঝছি, এটাই বলছিলাম। আচ্ছা তাহলে মানে হচ্ছে এই যে মূলত এখান থেকে এটা এতটুকু, এর আর কোনো কারিশমা নাই, F1 F2 আর কোনো কিছু নাই, কোনো ম্যাথ নাই, কিছুই নাই। ঠিক আছে, মূলত একটা থিওরি আর কি। এই F1 F2 মূলত থিওরি, মূলত এই থিওরি থেকেই কনসেপ্ট বের করে পরে এই যে K1 K2 তে চলে গেছে। তো ম্যাথ আসলে এটা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে এফ যখন করবো তখন 50 মুখস্থ, কারণ এটা অনুর জন্য। আর যখন কে দিয়ে করবো তখন 55 মুখস্থ। কত ডিগ্রি তাপমাত্রা? 27 ডিগ্রি তাপমাত্রা। এই ক্লাসে কতক্ষণ আছে বুঝতে পারবেন? স্যার মনে হয় 8 মিনিট। 5 মিনিট। আপনি কি পিসিতে ক্লাস করেন? না স্যার। তাহলে না দেখেন স্যার, কিভাবে? ওই স্যার হিসাব করে রাখছিলাম, ওই যে 8টা 11-তে লিঙ্ক দিছিলেন স্যার, 40 মিনিট হিসাব বুঝছি, করলাম। বুঝছি, বুঝছি। সব- এই সূত্রের একটা ম্যাথ করাবো। আচ্ছা একটা কোশ্চেন দিয়ে দিই সবাইকে, হ্যাঁ এটা সবাই করবেন। তাপমাত্রা 300 কেলভিন, হ্যাঁ। মার্কারি কালি আছে কিন্তু কালি বের হবে না, মেজাজটা গরম করবে। তাপমাত্রা 300 কেলভিন। এটা হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড বলা হয় এটাকে, নাইট্রোসিল ক্লোরাইড। একটা যৌগ দিলাম জাস্ট। মল্টিপ্লাই ইনভার্স ওয়ান, হ্যাঁ ঘনমাত্রা। এটা এসডব্লিউ থাকবে প্রত্যেকের। কোথা থেকে করবেন আমি জানি না, এটা আমি করাই নাই, কিন্তু থিওরি পড়াইছি।
পড়াই নেই কিন্তু থিওরি পড়াইছি, বুঝছেন? আচ্ছা দেখেন, স্যার লাস্টেরটা কি 9 পয়েন্ট লেখছেন না 3.24 লেখছেন? 3.24। স্যার বলেন, ওই যে প্রথম বেগের সমীকরণই কি স্যার নাকি সমীকরণটি? সমীকরণটি লিখো। এটা হচ্ছে 0.3। এ বিক্রিয়ার বেগের সমীকরণটি লিখো। এ বিক্রিয়ার বেগের সমীকরণটি লিখো। বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান কত যদি নাইট্রোসিল ক্লোরাইড এর প্রারম্ভিক ঘনমাত্রা 0.3 মোল লিটার ইনভার্স 1 থেকে 0.45 মোল লিটার ইনভার্স করা হয়, তবে বেগ কত হবে? কেউ বুঝতে পারছেন, ধরতে পারছেন এটা কিভাবে হবে? এটা থিওরি পড়াইছি, ম্যাথ করানো হয়নি। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই ম্যাথ কিভাবে হবে? একটু চিন্তা করা লাগবে স্যার বাসায়। চিন্তা করা লাগবে, চিন্তা করতে করতে সময় শেষ। স্যার একটু থিওরি গুলো দেখা লাগবে। কে পারবেন? স্যার বেগের যে সমীকরণ বের করব, এখানে যে টু গুলো আছে ওগুলা ভাগ দিয়ে কি একবারে বের করব না, মানে মানটা বের করব না, ডাইরেক্ট থাকবে ওইটা শুধু তো সময়, মানে ওটা তো হবে না। dx আর কোন সময়? আপনি কোথায় যেতেছেন? ওটা তো 2 দিয়ে ভাগ, তো সময় হয়েছে, এখানে কি সময় আছে নাকি? ওইটা তো সময়, টাইম দেয়া থাকলে ঘনমাত্রার পার্থক্য বাই সময়ের পার্থক্য। ওটা তো বিক্রিয়ার হার বের করা যেত, বা বিক্রিয়ার বেগের সমীকরণ আরেকটা সমীকরণ। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগের দুই টাইপের ম্যাথ, একটা আগে করানো হয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয়টা। একটা একটা করে ম্যাথ করানো হয়েছে আর কি। মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ এটার একটা সমীকরণের ম্যাথ করানো হয়েছে বেসিক, আর পরে বিক্রিয়ার বেগ ধ্রুবকের ম্যাথ করলাম বা বিক্রিয়ার হার ধ্রুবকের ম্যাথ করলাম, এই 2 দিন। আর এখন যে জিনিস সেটা হচ্ছে এটার মধ্যে দুইটাই আছে, বিক্রিয়ার হারও আছে, বিক্রিয়ার বেগ ধ্রুবকও আছে, দুইটাই আছে। স্যার শেষেরটা কি যে ঐকিক নিয়মে করা যাবে? ঐকিক নিয়ম করবেন, এগুলা অন্যভাবে করতে হবে। দেখেন, বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হার, এই সূত্রটা মনে আছে সবার?
জোর একটা কনসেপ্ট পড়াইছিলাম, বুঝে নিচ্ছেন সবাই? সবাই খায় উঠছিল, বুঝে নাই? এটি লিখা নেই, মনে নাই? জি স্যার। আচ্ছা দেখেন, ওই আমরা তো ওই যে বিক্রিয়কের জন্য মাইনাস হইতো, উৎপাদের জন্য প্লাস হইতো, সহগগুলা নিচে আসতো, ভাগ হইতো, উপরে ঘনমাত্রার পার্থক্য, নিচে সময়ের পার্থক্য। এটা হচ্ছে সময় দেওয়া থাকলে বিক্রিয়ার হার বের করার ম্যাথ। আর একটু আগে যে এই দুদিন যে করলাম T1 T2 K1 K2, এটা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবকের ম্যাথ। তো এটার মধ্যে বিক্রিয়ার হার ছিল না, মানে আলাদা আলাদা ছিল। বিক্রিয়ার হারের ম্যাথ আলাদা করছি, বিক্রিয়ার বেগ ধ্রুবকের ম্যাথ আলাদা করছি, বা বিক্রিয়ার হার ধ্রুবকের ম্যাথ আলাদা করছি। এখন হচ্ছে নতুন আরেকটা ম্যাথ আসছে, যেটার মধ্যে বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হারও আছে, এবং কি বিক্রিয়ার বেগ ধ্রুবক বা বিক্রিয়ার হার ধ্রুবকও আছে। ওকে, এখন এই ম্যাথের এই যে একটু কনসেপ্ট, আর প্রথমটা তো মোটা, প্রথমটা কিন্তু এইটাই। হ্যাঁ, ক করে দিলাম, কিন্তু ক আর একটু বড় করছে বইতে, না করলেও হয়। ক করে দিলাম, এটা সমীকরণ, এটা। তো বাকিগুলো নিজেরা করবেন, বাকিগুলো তো ইজি, একদম ইজি। আমি কিন্তু করেই দিছি 50%, মানে আসল জিনিস বলেই দিছি এইটা। বাকিগুলো নিজেরা মাথা খাটাইয়া হোমওয়ার্কটা করে ফেলবেন, যার যে পারবেন হোমওয়ার্ক দিবেন। স্যার হুম, স্যার ওই যে ওই সমীকরণটা একটু বুঝিয়ে দেন, ওটা তো আমি খাতায় দেখি না। ওই যে স্কোয়ারের যে সমীকরণটা। এটা ক্লাস তো আপনি করেন নাই তাহলে।